ভালো লাগছে এত ন্যাশনাল টিমের সাথে কাজ করতে পারবো, যাদের সাথে খেলেছিলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ডোমেস্টিক ক্রিকেট বলেন, এখন তাদের সাথে কাজ করার একটা অপরচুনিটি পেয়েছি। তো আমি আর টেকনিক্যালি কিছু শেখাবো না, আমি হয়তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, মেন্টালি স্ট্রং যেন কিভাবে হতে পারে। এইবারও প্রায় 12 বছর পরে আবার ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে ঢুকতে পারবো অ্যাজ এ কোচ হিসাবে। তো এটা তো ডিফারেন্ট ফিলিংস। তারা কিন্তু পারফর্মার, এমন না যে পারফর্মার না, তারা সবাই পারফর্মার। এখন হয়তোবা এভরি সেকেন্ড ইনিংসেই তারা যেন বড় বড় রান করে, এইটাই আশা থাকবে। অ্যাকচুয়ালি আমাকে যখন এই অপরচুনিটি দিয়েছেন, আমি মনে করেছি যে আমি কেননা আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে তাদের যদি বেনিফিট হয়, কেন না। বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট না হওয়ার আগে কিন্তু ওনার সাথে আমার সবসময় যোগাযোগ হতো, আমার খেলা নিয়ে বলেন, আমার কোচিং নিয়ে বলেন। তো এখন যেহেতু উনি বোর্ড প্রেসিডেন্ট এবং আমি একটা অপরচুনিটি পেয়েছি, এটা তো আমার জন্য একটা ব্লেসিং ডেফিনেটলি। আমি খুবই নিজেকে প্রাউড ফিল করছি যে আমি মুশফিকের ডেবুর সময় একই ড্রেসিং রুমে ছিলাম। তো সালাউদ্দিন ভাই যখন শুরুতে কোচ ছিলেন, তখন আমি বাংলাদেশ টিমের প্লেয়ার ছিলাম এবং আমি ক্যাপ্টেনও ছিলাম। সেই কারণেই আসলে 3 বছর আগে আমি লেভেল 3টা করেছিলাম। সেই লেভেল 3টা আসলে বুলবুল ভাইয়ের কারণেই করা হয়েছিল আবুধাবিতে। আশাফুল ভাই, শুরুতেই আপনাকে অভিনন্দন। জাতীয় দলের ব্যাটিং কোচ কেমন লাগছে? মানে এই ঢাকা থেকে আপনি বরিশালের কোচ হয়ে গিয়েছিলেন কক্সবাজার থেকে যখন ফিরলেন তখন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ, কেমন লাগছে? ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আসলে ক্রিকেট খেলার পরে যখন আমার সেকেন্ড প্ল্যান ছিল যে আমি কোচিং করাবো, এবং সেটার স্বপ্ন তো ডেফিনেটলি বাংলাদেশ টিমেরই ছিল। সেই কারণেই আসলে 3 বছর আগে আমি লেভেল 3টা করেছিলাম। সেই লেভেল 3টা আসলে বুলবুল ভাইয়ের কারণেই করা হয়েছিল আবুধাবিতে। তো লাস্ট 2 বছর ধরেই আসলে আমি কোচিং করাচ্ছিলাম বাংলাদেশে। জিএসএল আমি 2বার গিয়েছি রংপুর রাইডার্সের হয়ে, একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হয়েছি আমরা। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল করলাম, ঢাকা প্রিমিয়ার লিগ করলাম, এবার এনসিএল করেছি। তো ভালো লাগছে এত ন্যাশনাল টিমের সাথে কাজ করতে পারবো, যাদের সাথে খেলেছিলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ডোমেস্টিক ক্রিকেট বলেন, এখন তাদের সাথে কাজ করার একটা অপরচুনিটি পেয়েছি আয়ারল্যান্ডের সাথে। আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব। আমাদের যারা আছেন টিমের সবাই খুব ভালো, জাস্ট তাদের তো আমি আর টেকনিক্যালি কিছু শেখাবো না, আমি হয়তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, মেন্টালি স্ট্রং যেন কিভাবে হতে পারে। তারা মেন্টালি অলরেডি স্ট্রং, তারপরও জাস্ট যেভাবে তাদের ইনপুট দেওয়া যায় সেই জিনিসগুলো নিয়েই হয়তো আমি শেয়ার করব, ড্রেসিং রুমে থাকবো, এটাই একটা অপরচুনিটি আর কি। ভাই, আপনি তো কক্সবাজারে ছিলেন, তারপরে কিভাবে প্রথম জানতে পারলেন আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ব্যাটিং কোচ হিসেবে? না, কালকের তো একটা বোর্ড মিটিং ছিল, তারপর বোর্ড মিটিং শেষে তো গণমাধ্যমের মাধ্যমে আসলে জানতে পারলাম যে আমাকে আয়ারল্যান্ড সিরিজে অপরচুনিটি করে দিয়েছেন। তো এই তো, তারপর তো সবার সাথে কথা হয়েছে। প্রথম যেবার ন্যাশনাল টিমে ডাক পেলেন, এরপরে এখন কোচ, দুটোর সাথে কি কোনো ভিন্নতা আছে নাকি একই রকম অনুভূতি বা একই রকম ফিলিংস? না, এটা তো ডেফিনেটলি একই রকম, কারণ তখন আমি খেলোয়াড় হিসাবে প্রথম সুযোগ পেয়েছিলাম। এইবারও প্রায় 12 বছর পরে আবার ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে ঢুকতে পারবো অ্যাজ এ কোচ হিসাবে। তো এটা তো ডিফারেন্ট ফিলিংস, ভালো লাগা জিনিস, তো আলাদা ফিলিংস। ভাই, এমন একটা সময় আপনি বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন যে সময়টায় বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক সমালোচনা ব্যাটিং নিয়ে, সাহসিকতার পরিচয় নিশ্চয়ই দিলেন যে এই সময় দলে এসে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। দেখেন, আমাদের সবাই কিন্তু টেস্ট টিমটা যদি আমরা দেখি, খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের যারা ব্যাটসম্যান। প্রায় মুশফিক 2টা ম্যাচ খেললে 100 টেস্ট ম্যাচ হবে, মমিনুলের অলমোস্ট 70+, শান্ত, মিরাজ, লিটন, সাদমাম, তারা কিন্তু অনেক দিন ধরে খেলছেন বাংলাদেশ টিমে। তো আমার কাছে মনে হয় যে আমি যদি তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি, তারা কিন্তু পারফর্মার, এমন না যে পারফর্মার না, তারা সবাই পারফর্মার।
এখন হয়তোবা এভরি সেকেন্ড ইনিংসেই তারা যেন বড় বড় রান করে, এইটাই আশা থাকবে। তাদের সাথে ওইসব বিষয় নিয়ে হয়তোবা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিন্তু মানে এই সময় দলের হাল ধরা অনেকেই হয়তো বা এই সময় চাইতেন না, কারণ এমনিতেই সমালোচনা দলটাকে নিয়ে, কোচদের নিয়ে আরও বেশি সমালোচনা নিশ্চয়ই দেখেছেন। সেক্ষেত্রে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন মানে কোচিংয়ে আসার এবং বাংলাদেশের ইভেন ব্যাটিংয়ের কোচ হিসেবে আসার, তো সেই জায়গাটায় আসলে সাহসিকতার পরিচয়টা নিশ্চয়ই দিয়েছেন, বা আপনি কীভাবে ভাবলেন যে না এটাই রাইট টাইম? না, অ্যাকচুয়ালি আমাকে যখন এই অপরচুনিটি দিয়েছেন আমি মনে করেছি যে আমি কেননা আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে তাদের যদি বেনিফিট হয়, কেন না। দেখেন সবাই কিন্তু খুব ভালো প্লেয়ার এবং সবাই টেকনিক্যালি সাউন্ডও, তো তাদের জাস্ট মেন্টালি যদি আমরা একটু বুস্ট আপ করতে পারি তাহলে আমার মনে হয় যে তাদের বেস্টটা আমরা এভরি গেমই পাবো, এভরি সেকেন্ড গেমই তাদের থেকে বেস্ট পারফরমেন্সটা পাবো। কারণ যারা টেস্ট টিমে আছেন আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম কিন্তু 10-12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এখনই রাইট টাইম তাদের সাথে কাজ করাটা। বুলবুল ভাই এবং আপনার সাথে তার একটা মানে খেলোয়াড়ি জীবনে দারুণ সব স্মৃতি রয়েছে। এখন উনি বোর্ড প্রেসিডেন্ট, আপনি ব্যাটিং কোচ, মানে দুজনের কেমিস্ট্রিটা কেমন হবে আশা করছেন? না দেখেন, উনি আমার ছোটোবেলা থেকে একদম, আমি যখন ক্রিকেট খেলা শুরু করি আমার রোল মডেল ছিলেন। বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট না হওয়ার আগে কিন্তু ওনার সাথে আমার সবসময় যোগাযোগ হতো, আমার খেলা নিয়ে বলেন, আমার কোচিং নিয়ে বলেন। তো এখন যেহেতু উনি বোর্ড প্রেসিডেন্ট এবং আমি একটা অপরচুনিটি পেয়েছি, এটা তো আমার জন্য একটা ব্লেসিং ডেফিনেটলি। এবং আরেকটা ব্যাপারে জানতে চাই ভাই, মুশফিকের সঙ্গে আপনি খেলেছেন এক সময়, এখন মুশফিক ১৭তম টেস্টের সামনে দাঁড়িয়ে, হাউ ইট ফিলস? আপনি একসময় সতীর্থ, এখন কোচ, তিনি খেলবেন। আমি খুবই নিজেকে প্রাউড ফিল করছি যে আমি মুশফিকের ডেবুর সময় একই ড্রেসিং রুমে ছিলাম লর্ডসে, এবং তার ১০০তম টেস্টেও হয়তোবা আল্লাহ অপরচুনিটি করে দিয়েছেন যে কাজ করার অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। তো আমার খুবই ভালো লাগছে। দেখেন মুশফিকের মতন সে হলো আমাদের আসলে সবার রোল মডেল। বাংলাদেশের যত ক্রিকেটার আসবেন ফিউচারে বা যারা খেলেছেন তার মতন ডিসিপ্লিন, একটা ওয়ার্ডই বলবো যে ওর মতন ডিসিপ্লিন আর কোনো ক্রিকেটার আমি দেখি নাই। তো খুবই ভালো লাগছে যে মুশফিকের ১০০তম টেস্টে আমি তার সাথে ড্রেসিং রুম শেয়ার করব এবং আর কি তার বড় বড় ইনিংস আমি দেখব, এইটাই আমার আশা। আশরাফুল ভাই, এই সালাউদ্দিন ভাইকে নিয়ে একটা কথা হচ্ছে যে তিনি আর আপনার সঙ্গে আসলে সিনক্রোনাইজেশনটা হবে না। আপনি বলেছেন অলরেডি যে আপনার সাথে কারোরই খারাপ সম্পর্ক নেই, আপনি মানিয়ে নিতে পারেন। আপনার কাছে কি মনে হয় যে দুজনে মিলে আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে আসা? অবশ্যই। দেখেন আমার কোনো মানুষের সাথেই আমার খারাপ সম্পর্ক নাই আল্লাহর রহমতে। তো সালাউদ্দিন ভাই যখন শুরুতে কোচ ছিলেন তখন আমি বাংলাদেশ টিমে প্লেয়ার ছিলাম এবং আমি ক্যাপ্টেনও ছিলাম। তো এখন আবার সালাউদ্দিন ভাইয়ের সাথে লম্বা ওনার একটা কেরিয়ার কোচিং, আমার জাস্ট স্টার্ট, কিন্তু আমার মনে হয় না যে আমার কারোর সাথেই কোচিং স্টাফের সাথে কারোর সাথেই ডিস্টেন্স থাকবে। কারণ আল্লাহর রহমতে ফিল সিমন্স যখন প্লেয়ার ছিলেন তখন আমি বল বয় ছিলাম, তো তার সাথেও আমার খুব ভালো কেমিস্ট্রি আছে। শন টেটের সাথে তো আমি খেলেছি এবং বিপিএলও আমার এগেনস্টে সে কোচ ছিল চিটাগাং, আমরা রংপুর রাইডার্স। মোস্তাক আহমেদের সাথে খেলা হয়নি, তো আমার মনে হয় না যে আমাদের যে কোচিং স্টাফ আছে তাদের সাথে আমার গ্যাপ থাকবে। এখন আসলে বাংলাদেশ দলের আপনি যে ভূমিকাটায়, আপনি আসলে কোন দিকটা একটু বেশি ফোকাস দিতে চান বাংলাদেশের ব্যাটিং? দেখেন আমি আশা করি যে আমাদের যারা আছেন ওরা এভরি সেকেন্ড গেমই বড় রান করবেন, ওই অ্যাবিলিটি তাদের আছে। যেহেতু আমি লাস্ট 2 বছর ইংল্যান্ডে খেলে এসেছি, আমার কেরিয়ারে আমি দেখেছি যে 20-25-এ প্রচুর ইনিংস আমি আউট হয়েছি। তো ওই জিনিসগুলো নিয়ে আমি ওদের সাথে হয়তো বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে কিভাবে এই জায়গা থেকে ওভারকাম করা যায়। একেবারে শেষ প্রশ্ন, আপনি এখন দায়িত্ব নিয়েছেন আয়ারল্যান্ড সিরিজেই প্রথম আপনার অ্যাসাইনমেন্ট। আপনি যখন আসলে দায়িত্বটা ছাড়বেন, আমরা চাই যে আপনার দায়িত্বটা অনেক দীর্ঘ হোক, আপনি অনেক দিন বাংলাদেশ দলের সঙ্গে থাকেন, কিন্তু যখন ছাড়বেন কিংবা একটা সময় আসলে বাংলাদেশ দলকে আপনার অধীনে কোন জায়গাটায় দেখতে চান? না, ডেফিনেটলি আমরা তো এখন একদম বটমে আছি, তো অবশ্যই আশা করি যে
আমরা যেন খুব মিডলে আসতে পারি, খুব অল্প সময় 2-3 বছরের মধ্যে যেন আমরা মিডলে আসতে পারি, ওই সাকসেসটা তো দেখতে চাই।